চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির সহ ৬ জনকে আসামি করে সাভার থানায় মামলা। বোট ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। উনি আমাদের কোনো মেম্বারের গেস্ট হিসেবে এসে থাকতে পারেন। ছোটখাটো যে একটা ইনসিডেন্ট হয়, আমরা অতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন হয় না। তবে একটি বিষয় ক্লিয়ার না, আইজিপি মহোদয়কে তিনি কেন মেনশন করলেন তার পোস্টে। সংসদেও আলোচনায় পরিমণি সুষ্ঠু বিচার চাইলেন বিএনপির এমপি। পরিমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, 4 দিন থেকে সে বিচার পাচ্ছে না। অবশ্যই এর সাথে জড়িত তাদেরকে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিনোফার্ম ফাইজারের 12 লাখ ডোজ টিকা দেয়া শুরু আগামী সপ্তাহেই। লাগামহীন সংক্রমণে প্রকট আইসিইউ সংকট। রাজশাহীতে করোনা ও উপসর্গে 12 জনের মৃত্যু। কিডনি ও লিভার জটিলতায় বারবার জ্বরে ভুগছেন বেগম জিয়া। দ্রুত উন্নত চিকিৎসার তাগিদ মির্জা ফখরুলের। জন্মদিন নিয়ে রিটকে কটাক্ষ। এবার শ্রমিকদের টার্গেট করে জালিয়াতি। মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানোর তালিকার ভিডিও চলে যায় প্রতারকদের হাতে। মূল হোতা চট্টগ্রামে আটক। এবং ডিপিএল কাণ্ডে সাকিবের অবস্থান স্পষ্ট করার সংবাদ সম্মেলন স্থগিত করল মোহামেডান। মাফিয়াদের হাতে ঘরোয়া ক্রিকেট, দাবি প্রথম শ্রেণীর এক ক্রিকেটারের। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন সহ 6 জনকে আসামি করে সাভার থানায় মামলা হয়েছে। সেই সঙ্গে অভিযান চালানো হচ্ছে আলোচিত সেই বোট ক্লাবে। এদিকে ঘটনার 4 দিনে কেউ কোনো অভিযোগ না নিলেও গত রাতে পরিমণির সংবাদ সম্মেলনের পরই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। সব ধরনের আইনি সহযোগিতার আশ্বাস তাদের। আর বোট ক্লাব কর্তৃপক্ষ বলছে এ ধরনের ছোটখাটো ঘটনা ঘটেই থাকে। রোববার রাত থেকে সোমবার দুপুর নানা জল্পনা কল্পনার পর অবশেষে মামলা। ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা পরিমণিকে হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলাটি হয়েছে সাভার থানায়। তুমি ওয়াশরুমে যাবা না, চলো তোমাকে ওয়াশরুমে নিয়ে যাই, এরকম একটা ব্যাপার। না না না, আমি বসি। পরিমণিকে নির্যাতনের ঘটনা ঘটেছে ঢাকা বোট ক্লাবে। সেখানে তল্লাশি চালিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। উনি আমাদের কোনো মেম্বারের গেস্ট হিসেবে এসে থাকতে পারেন। ছোটখাটো যে একটা ইনসিডেন্ট হয়, আমরা অতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন হয় না। এদিকে বুধবার রাতে নির্যাতনের ঘটনার পর 4 দিন ধরে চেষ্টা করে বিচার না পেয়ে রোববার সন্ধ্যায় ফেসবুকে শরণাপন্ন হন পরিমণি। এরপর রাতে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তিনি। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তোলেন। এরপরই নড়ে চড়ে বসে পুলিশ। রাতেই তার লিখিত জবানবন্দি দেয়া হয় সব ধরনের সহযোগিতার আশ্বাস। পরিচয় দিছে সে নাকি বেনজির আহমেদের বন্ধু, ভাই, কাছের মানুষ। নাসির উদ্দিন আহমেদ, উনি বোট ক্লাবের এক্স প্রেসিডেন্ট ছিলেন। ওনার নিজের মুখে আমি তাকে চিনি না, ওই দিনের আগের থেকে আমি তাকে চিনতামই না। তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বর্তমানে। আমরা তার এই বিষয়ে উপযুক্ত যে আইনি পদক্ষেপ বা পুলিশের সহযোগিতা বা সাপোর্ট রয়েছে সেটি নিশ্চিতভাবে আমরা দেব। তবে একটি বিষয় ক্লিয়ার না, আইজিপি মহোদয়কে তিনি কেন মেনশন করলেন তার পোস্টে। তিনি ব্যক্তিগতভাবে বা তিনি কোনোভাবে আইজিপি মহোদয়কে যোগাযোগ করেননি। সংবাদ সম্মেলনে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে পরিমণি বলেন, যদি মারা যান তবে দায়ী থাকবেন অভিযুক্ত ব্যক্তি। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। এদিকে পরিমণির এমন গুরুতর অভিযোগের পর স্তব্ধ সবই জঙ্গল। ন্যায় বিচারের দাবি উঠছে সব মহল থেকে। সম্প্রতি সময় দেখছি যে আসলে টাকার গরমের কাছে ল অ্যান্ড অর্ডার গলে গলে যাচ্ছে। পরিমণির প্রতি যে অবমাননাকর আচরণ করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই। শিল্পী সমিতি শিল্পীদের পাশে আছে। এই ঘটনা মামলা হয়েছে, সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির আমরা বিচার দাবি করছি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে #জাস্টিস4পরিমণি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুর বেড়িবাঁধ এলাকায় আছেন বোট ক্লাবের রিপোর্টার মার্জিয়া মোমো এবং থানার সামনে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ।
সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব মুমুর কাছে। মুমু, জুবাইর, জনপ্রিয় অভিনয় শিল্পী পরিমণিকে ধর্ষণ এবং হত্যা চেষ্টার ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিন সহ 6 জনের মামলার পরপরই এই মুহূর্তে এই ক্লাবটির ভেতরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে কিন্তু এই বোট ক্লাবটিতে কিন্তু প্রবেশ করেছিলেন এসবির একজন সদস্য এবং কর্মকর্তা, পাশাপাশি তার আগে কিন্তু সাভার থানা পুলিশের গাড়ি এবং সেখানকার সদস্যরা এই ক্লাবটির বিষয়ে তারা তদন্ত করেছেন এবং সবশেষ কিছুক্ষণ আগে র্যাব 4-এর একটি মাইক্রোবাস সেটি কিন্তু এই বোট ক্লাবের ভেতরে প্রবেশ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মূলত মামলার পরপরই এই বোট ক্লাবের ভেতরে যারা রয়েছেন, বিশেষ করে সেই 10 জুন রাতে যেদিন অভিনেত্রী পরিমণির সাথে ধর্ষণ এবং হত্যা চেষ্টার ঘটনা ঘটেছিল বলে যেই অভিযোগটি উঠেছে, সেই দিন দায়িত্ব পালনকারী এই ক্লাবটির যে কর্মকর্তা কর্মচারী তাদের সাথে জিজ্ঞাসাবাদ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি তারা সিসিটিভি ফুটেজ উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, এই ক্লাবটির ভেতরে এবং বাইরে কিন্তু অসংখ্য সিসি ক্যামেরা আমরা দেখতে পেয়েছি এবং সেই আলামত কিংবা সিসিটিভির ফুটেজ এবং কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদই কিন্তু মূলত করছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং এসবির যিনি কর্মকর্তা ছিলেন মোহাম্মদ ফয়সাল, তিনি আমাকে বলছেন যে তদন্তের স্বার্থে তারা এখনই গণমাধ্যমে আসলে প্রকাশ করতে চাচ্ছেন না, তবে তিনি একটি বিষয় নিশ্চিত করেছেন, এই ঢাকা বোট ক্লাবের বিষয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য কিন্তু তারা খুঁজছেন। অন্যদিকে মাত্র কিছুক্ষণ আগে ক্লাবটির একজন এক্সিকিউটিভ মেম্বার বখতিয়ার আহমেদ তিনি কিন্তু বলেছেন যে অভিনেত্রী পরিমণির সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং এতে কিন্তু ক্লাবের ইমেজ নষ্ট হয়েছে এবং তার দাবি যে এই অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ এবং হত্যা চেষ্টার ঘটনায় ক্লাবটির পক্ষ থেকে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন হবে। পাশাপাশি এখন যে মামলা হয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তদন্ত করছেন যে সেদিন আসলে কি হয়েছিল অভিনেত্রী পরিমণির সাথে এবং তার জন্য কে বা কারা দায়ী, সেই বিষয়টিতে ক্লাবের পক্ষ থেকে সহযোগিতার কথাটাও কিন্তু জানানো হয়েছে। জুবাইর, আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, আজকে সকাল থেকে মূলত রূপনগর থানা পুলিশের কাছে অভিনেত্রী পরিমণি যে লিখিত জবানবন্দিটি দিয়েছিলেন সেটি কিন্তু সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেক্ষেত্রে পরিমণির সাথে ধর্ষণ এবং হত্যা চেষ্টার মূল যে অভিযুক্ত গার্মেন্টস এবং আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন তিনি সহ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তো এই মামলার বিষয়টি বিস্তারিত আরও জানতে চলে যাচ্ছে সাভারে, সেখানে আছেন আমার সহকর্মী তাজওয়ার। জনপ্রিয় অভিনেত্রী পরিমণির উপর চালানোর যৌন নিপীড়ন, ধর্ষণ চেষ্টা এবং তাকে হত্যা চেষ্টার যেই অভিযোগটি উঠেছিল গতকাল রাতে, সেটা কিন্তু আজকে সাভার থানা একটি মামলা নথিভুক্ত করেছে। এই মামলায় প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ সহ আরও 6 জনকে আসামি করে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আমরা একটু আগেই কথা বলছিলাম, তারা পুলিশ আমাদেরকে জানাচ্ছিল যে তদন্তের স্বার্থে তারা আসলে এই মামলার যে প্রাথমিক অগ্রগতি হয়েছে সেটি কিন্তু আসলে তারা এখনই প্রকাশ করতে চাচ্ছে না। তারা তদন্ত সাপেক্ষে আসলে যারা প্রকৃত দোষী তাদেরকে সামনে এনে গণমাধ্যমের সামনে তারা উপস্থিত হতে চাচ্ছেন এখনই। সেজন্য আসলে মানে কিছু আসলে তারা কিছু বিষয় আসলে গোপন রাখতে চাচ্ছেন যাতে তদন্তে আসলে কোনো ধরনের মানে বাধাগ্রস্ত না হয়। এবং আপনি জানেন যে গতকাল রাতে পরিমণি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, যে স্ট্যাটাসের মধ্য থেকে জানা যায় যে তিনি আসলে ঢাকা বোট ক্লাবে আসলে গত 10 জুন রাতে তিনি এই ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টার সাথে যৌন নিপীড়নের শিকার হন। এর পরপরই কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে আসলে এই বিষয়টি নিয়ে আসলে আলোচনার সৃষ্টি হয় এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু দিনভর আসলে এই বিষয়টি একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে এবং যার ফলে এর আগে বিরুলিয়া থানায় পরিমণি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে আসলে রাজধানী রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পরিমণি, কিন্তু রূপনগর থানা আসলে যাচাই করে দেখেছে যে ঢাকা বোট ক্লাবের যে অবস্থানটি সেটা আসলে রূপনগর থানার আওতাভুক্ত নয় এবং তারা সেই লিখিত অভিযোগটি পরবর্তীতে সাভার থানার কাছে হস্তান্তর করেন এবং সাভার থানার কাছে হস্তান্তর করার পরপরই কিন্তু আসলে এটি আজকে এই মামলাটি আসলে নথিভুক্ত হয়েছে। তো সাভার থানার প্রাঙ্গণ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। জুবায়ের। ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় পরিমণির করা অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানা থেকে তাজওয়ার মাহমিদ এবং মিরপুর বেড়িবাঁধ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মার্জিয়া মুমু। এদিকে পরিমণির ইস্যুতে আলোচনা হলো সংসদেও। 2021-22 অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিএনপির
সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, পরিমণি বিচার না পেয়েই মৃত্যু পথযাত্রী হয়েছেন। এই শিল্পীর অভিযোগ আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। আজকে পরিমণি আজকে ভয়ানকভাবে সে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে যে ওর উপর আপনার সে মৃত্যুর পথযাত্রী, তাকে সেখানে ধর্ষণ নির্যাতনের শিকার হতে হয়েছে। পরিমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, সে যে ঘটনার শিকার হয়েছে 4 দিন থেকে সে বিচার পাচ্ছে না। এটি কি অসত্য মাননীয় স্পিকার? আমি বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলাম। এই বিষয়টি নিয়ে অবশ্যই এখানে স্বরাষ্ট্রমন্ত্রী নাই, অবশ্যই এর সাথে জড়িত তাদেরকে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা। গতকাল আপনার সমস্ত গণমাধ্যম সমস্ত মিডিয়াতে প্রচার হয়েছে। এরপর আর কি মাননীয় স্পিকার বলার আছে আমার? সঠিকভাবে নীতিগতভাবে সিদ্ধান্ত নিন যে আমরা আইন প্রয়োগ করব। এবার করোনা প্রসঙ্গ। দেশের সীমান্ত এলাকা ছাড়াও আশপাশের জেলাগুলোতেও করোনা সংক্রমণের হার এখন ঊর্ধ্বগতি। রোগীর চাপে দিন দিন প্রকট হচ্ছে আইসিইউ সংকট। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে বন্দরনগরী চট্টগ্রামেও। জেলা প্রতিনিধি ও ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর মিছিল। হাসপাতালগুলোতে শয্যা সংকট প্রকট। এতে ধীরে ধীরে সংক্রমণের উচ্চমাত্রা সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 6, নাটোরের 2 ও মেহেরপুরের 1 জন রয়েছে। অক্সিজেন মেলা লাগছে, সবই অক্সিজেন মেলা লাগছে। আইসু ধরেন ফাঁকা নাই, হতো আইসু মেলা লোক। কালকে এসেছিলাম, এসে কালকে অক্সিজেন দিয়ে নিয়ে গেছে। আজকে অক্সিজেনের মাত্রাটা কমে গেছে। আবার ওষুধ লিখে দিল, বললো যে আমাদের ওয়ার্ডে তো কোনো নাই, সিট নাই। আমাকে ভর্তি নিল না এখানে বারান্দাতে, এইভাবে এই জায়গাতে শুয়ে থেকে আমার ঘুরে বাড়ি চলে গেছি। নওগাঁয় লকডাউন দিয়েও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা থামানো যাচ্ছে না। গত 24 ঘন্টায় 107 জন করোনা আক্রান্ত হয়েছে, মারা গেছেন 3 জন। জেলার হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড না থাকায় আক্রান্তদের চিকিৎসা নিতে হচ্ছে নিজ বাড়িতেই। করোনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। সিভিল সার্জনের তথ্য মতে জেলায় গত 24 ঘন্টায় 225 জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। সংক্রমণের হার 9.4%। জ্বর ওঠার পরে বেশি পারতেছে না, বিদায় শ্বাসকষ্ট হচ্ছে, যে নিঃশ্বাস নিতে পারতেছে না, এটার জন্য এখানে নিয়ে আসছি। আসার পরে করোনা টেস্ট করছে, পজিটিভ আসছে। আমরা যে বাইরে যাচ্ছি আসতেছি ওটা আমাদের দ্বারা আক্রান্ত হয়েছে, এটা হইতে পারে। টেস্ট করেছে, টেস্ট করে দেখে করোনা পজিটিভ পেয়েছে। করোনা পজিটিভ এখন এখানে নিয়ে আসছি, দেখি কি হয়। খুলনায় ক্রমেই বাড়ছে রোগীর চাপ। 20টি আইসিইউতে সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি হাই ফ্লো অক্সিজেনের সংকটে ভুগছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে সাতক্ষীরায় রোগীর চাপ ঠেকাতে বাড়ানো হয়েছে নার্সের সংখ্যা। আইসিইউর অভাবে রোগী মারা যাচ্ছে বলে দাবি স্বজনদের। 2 থেকে 3 দিন অপেক্ষা করার পরেও মর্মর্ষ অবস্থায় কোনো আইসিইউ পাওয়া যাচ্ছে না, যার কারণে আমাদের রোগী প্রতিনিয়ত মারা যাচ্ছে। আমরা খুবই অসুস্থ, আমরা বারবার আইসিইউ চেষ্টা করতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা আইসিইউর কোনো সন্ধান এখনো খুঁজে পাইনি। বেড়েই চলেছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় আক্রান্তের সংখ্যা। একদিনে শনাক্তের হার জেলায় 43.18%। মারা গেছেন 1 জন। এছাড়া গত 24 ঘন্টায় সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামে নমুনা পরীক্ষায় 14 জন ও ঠাকুরগাঁয়ে 42 জন আক্রান্ত হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী মেডিকেলের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে আছেন রিপোর্টার শফিকুল আলম। প্রথমেই যাব রাকিবের কাছে। রাকিব, জুবাইর, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল 1 সপ্তাহ থেকেই দেখছি আমরা করোনা রোগীর চাপ বাড়ছে। আজকে সর্বোচ্চ রোগী ভর্তি আছে 307 জন, যার বিপরীতে কিন্তু আসন সংখ্যা শুধুমাত্র 270টি। এর বিপরীতে যে অতিরিক্ত যে রোগী সেটি কিন্তু প্রত্যেক দিনই বাড়ছে এবং গেল 24 ঘন্টায় হাসপাতাল কর্তৃপক্ষ যে তথ্য দিয়েছে তাতে 44 জন রোগী ভর্তি আছে। এবং আমরা সকাল থেকে হাসপাতালের এখন পর্যন্ত জরুরি বিভাগ থেকে যে তথ্যটি পেয়েছি, শুধুমাত্র আজকের দিনেই ভর্তি হয়েছে 12 জন, অর্থাৎ রোগীর সংখ্যা কিন্তু আরো বাড়লো, কিন্তু শয্যা সংকট কিন্তু এতে করে বাড়ছে। এর ফলে যেটি হয়েছে যে আসলে রোগীর যে অক্সিজেন স্বল্পতা যাদের রয়েছে তাদেরকেই আসলে ভর্তি নেওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু আসলে অক্সিজেন সরবরাহ দেওয়ার জন্য প্রায় 10টি ওয়ার্ডে কিন্তু সেন্ট্রাল অক্সিজেনের আওতা নিয়ে এসেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এর মধ্যে আইসিইউ কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মোট 30টি রয়েছে, যার মধ্যে 20টি কিন্তু শুধুমাত্র করোনা রোগীদের জন্য নির্ধারিত। গতকাল পর্যন্ত যেটি ছিল 18, অর্থাৎ আরও 2টি আইসিইউ বেড কিন্তু রোগীদের জন্য বাড়ানো হলো।
তারপরও আমরা দেখছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র আইসিইউ সংকট এবং এই অক্সিজেন সংকটের কারণে, শয্যা সংকটের কারণে কিন্তু অনেকেই ভর্তি হতে পারছেন না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে গেল 24 ঘন্টায় তারা আসলে কাউকে ফিরিয়ে দেননি, প্রত্যেকে আসলে ভর্তি নিয়েছেন, কেননা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন 33 জন আজকে। এই কারণে তারা অতিরিক্ত যে সমস্ত রোগীরা এসেছেন তাদেরকে অতিরিক্ত বেডে রেখেছেন এবং তাদেরকে সেখানে সিলিন্ডার অক্সিজেনের সরবরাহ করে তাদেরকে কিন্তু চিকিৎসা দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এর বাইরে রাজশাহীতে কিন্তু একটি মাত্র বেসরকারি হাসপাতাল সিডিএম, তাদের একটি আইসিইউ ওয়ার্ড আছে, যে আইসিইউতে কিন্তু 6টি বেড রয়েছে এবং সেখানেও কিন্তু রোগী পুরোপুরি করোনা রোগীদের জন্য রাখা হয়নি। মাত্র 3 থেকে 4টি আইসিইউ তারা নির্ধারিত রেখেছে করোনা রোগীর জন্য এবং সেখানেও 20 জন করোনায় আক্রান্ত ভর্তি আছেন যারা কিনা হাসপাতালে সেই সেবাটা পাননি। তো হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে আরও একটি ওয়ার্ডকে তারা কিন্তু সেন্ট্রাল অক্সিজেনের আওতায় আনার চেষ্টা করছে এবং সদর হাসপাতালটিকে পুরোপুরি ডেডিকেটেড করোনা হাসপাতাল করার চেষ্টা চলছে এবং সেখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করার তৎপরতা তারা চালাচ্ছেন। রাজশাহী করোনা পরিস্থিতির এই ছিল আমার কাছে সর্বশেষ। শুনবো চট্টগ্রামের খবর, সেখানে আছে সহকর্মী শফিক। রাকিব, যেটা বলতে পারি, চট্টগ্রামে কিন্তু হুট করে আজকে যে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু দুটি বেড়ে গেছে। গত 15 দিনের ব্যবধানে হিসাব করলে সেটি দ্বিগুণ হয়ে গেছে। আজকে কিন্তু আক্রান্তের হার হতো 24%। এর আগে যেটি ছিল মাত্র 10 থেকে 12%, সেটি এখন বেড়ে কিন্তু 24%। আজকে এর গত 15 দিনের ব্যবধানে আজকে সর্বোচ্চ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। একই সাথে গত 15 দিনে কিন্তু 2 জনের উপর মৃত্যু হয়নি, কিন্তু আজকে 3 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে এবং আক্রান্ত হয়েছে 225 জন। অর্থাৎ সিভিল সার্জন এবং মেডিকেল যে তথ্য পেয়েছি তারা বলছেন যে হুট করে এটি যে আক্রান্ত হার বেড়ে যাওয়ায় তারা কিছুটা চিন্তিত বলে জানিয়েছেন। আপনাকে একটা জানিয়ে তারা পাশাপাশি এটি বলেছেন যে আসলে যদিও এখানে ভারতের কোনো ধরন এখনো পাওয়া যায়নি, তারপরেও তারা চিন্তিত আছেন কেন হুট করে এটা বেড়ে গেছে, সেটি নিয়ে তারা দেখছে বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যেটি হচ্ছে চট্টগ্রামে যে পর্যাপ্ত পরিমাণ যে আইসিইউ বেডের সমস্যা হলেও কিন্তু আইসিইউ বেড 70 থেকে 80% কিন্তু রোগী এখনও আছে, তবে শয্যার সংখ্যা কোনো সমস্যা নাই বলে জানিয়েছেন। কারণ চট্টগ্রামের সরকারি এবং বেসরকারি মিলে প্রায় 1600-এর বেশি শয্যা রয়েছে। পাশাপাশি 12টি সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন রয়েছে এবং বেসরকারিতে 14টি, এবং যে হাই ফ্লো ক্যানেল নাজুলা যেটা প্রয়োজন সেটি কিন্তু সরকারি এবং বেসরকারিতে প্রায় 200-এর মতো রয়েছে। তো সব কিছু মিলিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির সাথে কিছু আমি কথা বলেছিলাম। তিনি বলে চিন্তার কোনো কারণ নাই, কারণ ডেডিকেটেড 100 শয্যার পাশাপাশি 300 শয্যা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে। এবং সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন চট্টগ্রামের রাজশাহীর পরে কিন্তু চট্টগ্রাম ঝুঁকিমুক্ত আছে, যদিও এখনও কোনো ভারতে কোনো ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি, তবে তারা চিন্তিত আছেন বলে বলছেন, কারণ আজকে যেহেতু মৃত্যু এবং আক্রান্ত হার দুটিই বেড়ে গেছে। তো এই যে আমার কাছে সর্বশেষ তথ্য। বিভাগীয় শহরগুলোর করোনা সংক্রমণ পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। এর আগে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। আগামী সপ্তাহে সিনোফার্ম ও ফাইজারের টিকাদান শুরু করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। নিবন্ধন করার পরও যারা টিকা পাননি তাদের দেয়া হবে এই ভ্যাকসিন। এদিকে যে কোনো মূল্যে টিকাদান কর্মসূচিতে গতি আনার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। 2 চালানে এরই মধ্যে দেশে এসেছে চীন থেকে উপহারের 11 লাখ টিকা। হাতে আছে ফাইজারের আরও 1 লাখ ডোজ। তবে এখনও শুরু হয়নি গণটিকাদান। উপহারের প্রথম চালানে আসা 5 লাখ টিকার ক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় রাখা হয় মেডিকেল শিক্ষার্থীদের। টিকা আসার 13 দিন পর 25শে মে রাজধানীর 4 কেন্দ্রে শুরু হয় টিকাদান। মেডিকেল শিক্ষার্থীদের বাইরে বেশ কয়েকজন চীনা নাগরিকও নিয়েছেন সিনোফার্মের টিকা। তবে এখন পর্যন্ত দেয়া হয়েছে কেবল 2162 ডোজ। এর মধ্যে রোববার দেশে এসেছে উপহারের আরও 6 লাখ টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের আশা আগামী সপ্তাহে শুরু করা যাবে টিকাদান। আশা করছি আগামী সপ্তাহ থেকে আমরা শুরু করতে পারবো, নেক্সট উইক, এই সপ্তাহে না। আমরা প্ল্যানটা করে নিই আগামী সপ্তাহ থেকে শুরু করব। এদিকে চীন থেকে 50 লাখ করে 3 মাসে 1.5 কোটি ডোজ টিকা কেনার প্রক্রিয়া চলমান। প্রথম চালান আসার পরই জট খুলবে স্থগিত থাকা নিবন্ধন প্রক্রিয়ার। তবে কেনা টিকার প্রথম চালান কবে আসবে সেটি এখনও জানা নেই। নতুন কাউকে দেওয়ার প্ল্যান করছি না আমরা।
যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে অপেক্ষমান আছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে ডিস্ট্রিবিউট করে দিয়ে দেব। এদিকে টিকা হাতে পাওয়ার পর প্রয়োগের ক্ষেত্রে একেবারেই দেরি না করার তাগিদ বিশেষজ্ঞদের। এমনিতে আমরা টিকা পাচ্ছি না, সেক্ষেত্রে যে টিকাটা আমরা পাচ্ছি সেইটা যখনই আসবে তার স্বল্পতম সময়ে দিলে আমরা তার সুবিধাটা পাব। সুতরাং আমাদের টিকা যদি আমরা ফেলে রাখি, দিতে দেরি করি, তার মানে আমরা কিছু লোককে প্রোটেকশন দিতে দেরি করলাম। অন্যদিকে অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুত ফুরিয়ে যাওয়ায় অনিশ্চয়তায় প্রায় 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের জোর তৎপরতায় যুক্তরাষ্ট্রের টিকা সহায়তার তালিকায় নাম উঠেছে বাংলাদেশের। 7 দিনের সরকারি সফরে রোববার নিউ ইয়র্কে পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনও জানালেন, প্রবাসীদের কারণেই এখন টিকা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। জুনের শেষেই 10 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা পাওয়ার আশা রয়েছে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। করোনা মহামারীর মধ্যে প্রতিষেধক টিকার সংকটে ভুগছে বাংলাদেশ। প্রথম ডোজ নেয়ার পর অ্যাস্ট্রাজেনেকার টিকার অভাবে দ্বিতীয় ডোজ নেয়ার অপেক্ষায় 14 লাখের বেশি মানুষ। এখন পর্যন্ত কোনো দেশের সাথে আমদানি চুক্তি করতে পারেনি বাংলাদেশ। এই অবস্থায় হোয়াইট হাউসে জোর তদবির চালিয়ে টিকার ব্যাপারে প্রতিশ্রুতি আদায় করেছেন প্রবাসী বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক। কমলা হ্যারিসের কাছে যাই এবং আমরা এই ভ্যাকসিনটি বাংলাদেশের যে নামটি আমাদের ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন টিমে ছিল না, সেটাকে আমরা ওখানে ঢুকাই এবং আমরা আশা করছি ইনশাল্লাহ জুন মাসের লাস্ট উইকে আমরা 1 মিলিয়ন ভ্যাকসিন পেয়ে যাব। রোববার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনও প্রবাসীদের এই উদ্যোগের প্রশংসা করলেন। বিশেষ করে আমরা যেটা তাগদা দিয়েছি যে আমার প্রায় 15 লক্ষ লোক ফার্স্ট ডোজ নিয়েছিল, সেকেন্ড ডোজটা নিতে পারে নাই বলে, তো সেইটা জানি অ্যাটলিস্ট দেয়। সফরে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যু ও স্বল্পোন্নত দেশগুলোর আলাদা দুটি সভায় অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও জাতিসংঘ মহাসচিবের সাথেও তার বৈঠক হবে। 7 দিনের সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন। পাশাপাশি এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ারও কথা রয়েছে। হাসানুজ্জামান সাকিব, সময় সংবাদ, JFK আন্তর্জাতিক বিমানবন্দর, নিউ ইয়র্ক। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার কিডনি ও লিভার ঠিকমতো কাজ করছে না। এ কারণে তিনি বারবার জ্বরে আক্রান্ত হচ্ছেন। রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলেই বেগম জিয়ার জন্মদিনের মতো বিষয়কে অযাচিতভাবে ইস্যু করছে। বেগম জিয়া করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন মাসখানেক ধরেই এমন তথ্য গণমাধ্যমকে জানানো হচ্ছিল বিএনপির পক্ষ থেকে। সঙ্গত কারণে 1.5 মাস পেরিয়ে গেলেও এভারকেয়ার হাসপাতাল থেকে এখনো বাসায় ফিরতে পারেননি দলটির চেয়ারপারসন। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আবারও সামনে আসে বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়টি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার কিডনি ও লিভার ঠিকমতো কাজ করছে না। হার্টের সমস্যা আছে, যেটাতে সেই সমস্যাটা না গেলে তার যে আপনার লাংসে যে মাঝে মাঝে পানি এসে যায়, এটা বন্ধ হবে না। কিডনি ইজ নট ফাংশনিং প্রপারলি এবং তার লিভারও ঠিকভাবে কাজ করছে না, যে কারণে আপনার জ্বর চলে গেলে আবার আপনার হঠাৎ করে তার জ্বর আসছে বিভিন্নভাবে। আবারও গতকাল তার জ্বর এসেছিল, আপনারা জানেন, পত্রিকাও লিখেছে অনেকেই। সংবাদ সম্মেলনে বেগম জিয়ার জন্মদিন ইস্যু নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। বলেন, দেশে রাজনীতি নেই বলেই এসব বিষয়কে ইস্যু করা হচ্ছে। জুডিশিয়ারি কিন্তু এটাকে আমলেই নেওয়া উচিত ছিল না, দ্যাট শুড হ্যাভ বিন টোটালি গন। ওনার জন্মদিনের ব্যাপারে কি আছে না আছে এটা তো তাদের দায়িত্ব না, এটা একটা ইস্যু হতে পারে না, পলিটিক্যাল ইস্যু হতে পারে না। হ্যাঁ, এখন পার্টিকুলার একটা ডেটে কেউ জন্ম নিতে পারবে না, এটা একটা ঘোষণা দিয়ে দিলেই তো হয়ে যায়। নবডি ক্যান ওই দিন হিসাব করেই আপনাকে ওই সন্তানের জন্ম দেওয়ার কথা চিন্তা করতে হবে। মাসখানেক আগে বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও আইনি বাধ্যবাধকতায় তা আটকে যায়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের মুখে 4 বছর আগে স্থগিত হোল্ডিং ট্যাক্সের আদেশ প্রত্যাহারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই আদেশ প্রত্যাহার হলে নগরবাসীকে স্থাপনার আয়তন নয়, ভাড়ার ওপর কর দিতে হবে। এতে করে 15 থেকে 20 গুণ পর্যন্ত কর বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়ের মূল উৎস গৃহকর। সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারীদের বেতন, নগরীর আবর্জনা অপসারণ, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রদানসহ বহুমুখী কর্মকাণ্ডের সিংহভাগ ব্যয় নির্বাহ করা হয় গৃহকর থেকেই। বর্তমানে নগরবাসী কর দেয় স্থাপনার আয়তনের ভিত্তিতে। সাবেক মেয়র আজম নাসির উদ্দিন দায়িত্বে থাকার সময় বর্গফুট ভিত্তিক মূল্যায়নের বদলে স্থাপনার ভাড়ার ভিত্তিতে পঞ্চবার্ষিকী পুনর্মূল্যায়ন করা হয়। সে সময় 15 থেকে 20 গুণ পর্যন্ত গৃহকর বৃদ্ধি পেয়েছিল। সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে 2017 সালের 10 ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় গৃহকর পুনর্মূল্যায়নের কার্যক্রম স্থগিত করে। এদিকে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মাথায় আবারও একই পথে হাঁটতে চলেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। ব্যবসায়ীদেরকে কর রেয়াত দেওয়া হচ্ছে, প্রণোদনা দেওয়া হচ্ছে, সেই জায়গায় যদি চট্টগ্রামের মানুষের উপর এইভাবে জুলুম করা হয় তাহলে চট্টগ্রামের মানুষ তো এটা মানবে না। 100 দিনের মধ্যে মেয়র মানুষকে বন্যা থেকে পানি থেকে মুক্ত করতে পারেন নাই, উনি কর বসাতে আসছেন নতুন করে। করোনাকালীন সময়ে যারা কর দিচ্ছেন তাদের উপর করের বোঝা না চাপিয়ে অনাদায়ী কর আদায়ের প্রতি সিটি কর্পোরেশনের মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে এবং করের পরিমাণ যারা দিচ্ছে তাদের উপর না বাড়িয়ে যারা দিচ্ছে না তাদেরকে করের আওতায় নিয়ে আসতে হবে। মানুষের মধ্যে কোনো ক্ষোভের সঞ্চার না করে স্থগিত আদেশ প্রত্যাহার করা হলে তা পর্যালোচনা করে সহনীয় পর্যায়ে গৃহকর নির্ধারণ করার আশ্বাস সিটি মেয়রের। আমরা নতুন অ্যাসেসমেন্ট করলো, পাবলিকের সহনীয় পর্যায়ে যাতে অ্যাসেসমেন্টটা করা হয় সেটাকে আমরা মনিটরিং করে তদারকি করে আমরা করব, এটা বলেছি। বর্তমানে নগরীতে হোল্ডিংয়ের সংখ্যা প্রায় 2 লাখ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘ 3.5 বছর ধরে বন্ধ হয়ে আছে রাজধানীর ওসমানী উদ্যান। এর মধ্যে বড় অঙ্কের অর্থ ব্যয় হলেও শেষ হয়নি অর্ধেক কাজও। গোটা প্রকল্পটি এখন বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর কাছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ের জানালা দিয়ে উকি দিলেই দেখা মেলে 29 একর জায়গা জুড়ে ওসমানী উদ্যান। আধুনিক স্থাপনা নির্মাণের মাধ্যমে এই উদ্যানকে ঢেলে সাজানোর কাজ শুরু হয় 2018 সালের জানুয়ারিতে। তখন থেকেই বন্ধ জনসাধারণের প্রবেশ। 89 কোটি টাকা ব্যয়ে এই উদ্যান সংস্কারের কাজ শেষ হওয়ার কথা ছিল 6 মাসে। শুনতেছি কাজ হইতেছে, এখানে পার্ক হবে, মানুষ ঢুকবে, এখন তো মানুষ ঢুকতে পারে না, দেখেও না। স্থপতি রফিক আজমের নকশায় এই উদ্যানে পুকুর ভরাট করে গড়ে তোলার কথা একটি অত্যাধুনিক ভবন। এতে থাকবে নগর মিউজিয়াম, জিম ও ইনডোর গেমস। পার্কটির বিশেষত্ব হলো পুরানো গাছকে সংরক্ষণ করেই উন্নয়ন করা হয়েছে ভেতরের অবস্থিত দুটি লেকের। সময়ের ব্যবধানে বদল এসেছে নগর পিতার, কেবল বদলায়নি অচল পড়ে থাকা পার্কের চিত্র। উদ্যান উন্নয়নের 3টি প্যাকেজের মধ্যে কেবল একটি দেয়া হয়েছে ঠিকাদারকে, যেই প্যাকেজের মধ্যে রয়েছে মাত্র 55% কাজ, আর বাকি 45% কাজের এখনো দায়িত্বই পায়নি কোনো প্রতিষ্ঠান। কাজ স্লোর মেন কারণটা আমি বলতে চাই এটা ফান্ডের সমস্যা। আমি যদি কাজ করি, আমি যদি সময় মতো বিল না পাই, তাহলে আমি কাজটা করবো কেমনে? সিটি কর্পোরেশন বলছে নকশা জটিলতার কারণেই আটকে গেছে কাজ। প্রকল্পের মেয়াদ বেড়েছে, ডিজাইনে কিছু বারবার চেঞ্জ হয়েছে, এই কারণে ডিলে হয়েছে। ঠিকাদারেরও কিছু ছিল। জুন 2022-এর মধ্যে ইনশাল্লাহ এই পার্কের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন হবে। অঙ্ক মেলালে বোঝা যায় পরিকল্পনা অনুযায়ী উদ্যানের 50% উন্নয়নের কাজও এখনো শেষ হয়নি। বাকি কাজ শেষ করতে স্বাভাবিকভাবেই বাড়তে চলেছে প্রকল্প ব্যয়। সিটি কর্পোরেশন বলছে এই কাজ শেষ হতে লাগবে আরও অন্তত 1 বছর। নগরবাসীর রাগ নিবারণের জন্য নেওয়া এই প্রকল্প এখন রীতিমতো পরিণত হয়েছে একটি বিতৃষ্ণায়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ডিপিএল কাণ্ডে সাকিব আল হাসানের অবস্থান স্পষ্ট করা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করল মোহামেডান। এ বিষয়ে আরও তথ্য জানাতে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সাজিদ, জুবায়ের, সাকিব আল হাসানের প্রেস কনফারেন্সটা স্থগিত করা হয়েছে, তবে আরেকটি বিষয় কিন্তু সামনে এসেছে, সেটা হচ্ছে সাকিব আল হাসান যে শাস্তি কমানোর আবেদন করেছিলেন সেটার ভবিষ্যৎ কি। আপনারা জানেন যে আজকে ডিপিএল-এর 9ম রাউন্ডের খেলা শেষ হচ্ছে, তার মানে লিগ পর্বের আর 2টি রাউন্ডের খেলা বাকি আছে। আগামীকাল বোর্ড মিটিং হবে। আমরা সিসিডিএমের সঙ্গে কথা বলেছিলাম, সিসিডিএম বলছে যেহেতু মোহামেডান কর্তৃপক্ষ এই আবেদনটি বোর্ড সভাপতি বরাবর করেছে, সিদ্ধান্তটা কিন্তু তিনি নেবেন। যদিও এই শাস্তি কিন্তু দিয়েছে ম্যাচ রেফারি এবং যে ডিসিপ্লিনারি কমিটি সেখান থেকে
দেওয়া হয়েছে। তো তাদের এখতিয়ার নেই বা তারা এটা আসলে কমানোর চিন্তাভাবনা আপাতত করছে না। আগামীকাল বোর্ড সভা হচ্ছে, হয়তোবা সেখান থেকেই জানা যাবে যে সাকিবের যে শাস্তি 3 ম্যাচের এবং 5 লাখ টাকা জরিমানা সেটা কমানো হবে কিনা। তবে এর মধ্যে আরেকটা বিষয় কিন্তু আলোচনা এসেছে, সেটা বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। আপনি জানেন এই মাসের শেষ দিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে এবং সে সফরটি নিয়ে কিন্তু অনেক জলঘোলা হয়েছে। মুশফিক যেতে চান না, খবরটা বাইরে আসার পর অনেক আসলে আলোচনা জন্ম দেয়। অনেক সিনিয়র প্লেয়াররা যেতে চান না, টানা বায়বা বলে তারা আছেন। তবে সেই সফরটি কিন্তু এখন হুমকির মুখে পড়েছে বা শঙ্কার মুখে পড়েছে, কারণ জিম্বাবুয়েতে আজকে থেকে একটা লকডাউন ঘোষণা করা হয়েছে এবং গতকাল ঘোষণা করা হয়েছে এবং আজকে থেকে যাবতীয় তাদের সেখানে যত রকম খেলাধুলা চলছিল সেগুলো কিন্তু বন্ধ করা হয়েছে এবং কতদিনের জন্য বন্ধ করা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড একটা আপিল করেছেন যে অন্তত তারা জন্য খেলাগুলো চালিয়ে যেতে পারেন। জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা এ দলের 4 দিনের ম্যাচ চলছিল, সেটাও কিন্তু মাঝপথে বন্ধ হয়ে গেছে। বিসিবি নিশ্চয়ই যোগাযোগ করছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে এবং সিদ্ধান্তটা নিয়েছে কিন্তু জিম্বাবুয়ে সরকার। বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে কিন্তু মাত্র 1 দিনের কোয়ারেন্টাইন ছিল এবং সেই কোয়ারেন্টাইনও কিন্তু বাংলাদেশ দলের জন্য শিথিল ছিল। যদি সেখানে যেহেতু লকডাউন ঘোষণা করা হয়েছে সে নিয়ে কিন্তু এখন বলা যায় যে বাংলাদেশের সফরটি কিছুটা হলো শঙ্কার মুখে। যদিও এখনো প্রায় 2 সপ্তাহের মতো সময় বাকি আছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে যাওয়ার। এর মধ্যে যদি পরিস্থিতি কিছুটা ভালো হয় তবে নিশ্চয়ই লকডাউন তুলে নিতে পারলে হয়তোবা বাংলাদেশের সফরটি ঠিক সময় মতোই হবে। তবে আপাতত বলা যাচ্ছে যেহেতু লকডাউন দিয়েছে কিছুটা হলেও কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। জুবায়ের। সাকিবের ডিপিএল কাণ্ডের পাশাপাশি শঙ্কার মুখে পড়ে যাওয়া বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সাকিবের জায়গায় অন্য ক্রিকেটার হলে তার ক্যারিয়ার ধ্বংস করে দিত বিসিবির মাফিয়ারা। পরিচয় গোপন করে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা এক ক্রিকেটার এমন কিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছেন সময় সংবাদকে। নিয়ম মেনে ম্যাচে টস হলেও কোন দল আগে ব্যাট কিংবা বোলিং করবে তা আগে থেকেই নির্ধারণ হয়ে থাকে। আর এই সব অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গেলেই ক্রিকেট ক্যারিয়ার পড়ে যায় ধ্বংসের মুখে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এমনই অনিয়মের শিকার এক ক্রিকেটারের কথা শুনেছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সাকিব যা করেছেন তা অমার্জনীয় অপরাধ, কিন্তু তার প্রতিবাদের পরই ফুঁসে উঠেছে অনেকেই। কারণ ঘরোয়া ক্রিকেট যেন অঘোষিত অপরাধের মঞ্চ। ক্যারিয়ার ধ্বংসের ভয়ে মুখ খুলতে চান না কেউই। ঘরোয়া ক্রিকেটের নোংরামির কিছু তথ্য সময় সংবাদকে জানিয়েছেন এক ক্রিকেটার। শর্ত দিয়েছেন পরিচয় গোপনের। আপিল করবেন। এখন সাকিব আল হাসানের সেই গার্ডস সে ওয়েট আছে বিদায় সাকিব আল হাসান লাথি দিয়ে স্টাম্প ভেঙে ফেলছে। এই ধরনের গার্ডস তো সব প্লেয়ার দেখাতে পারবে না, চাইলে এটা করতে পারবে না, তার লাইফ শেষ করে দেবে। এই সমস্ত স্টেটমেন্ট দেওয়ার পরে আমার সাথে কি হতে পারে আমি জানি না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো 2003 আমি যেটা দেখেছি 2021 সেটা আমি আকাশ পাতাল অনেক ডিফারেন্স দেখছি। আগেকার সময় থেকে এখনকার সময়ে বাংলাদেশের ক্লাব ক্রিকেটগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট মাফিয়াদের হাতে চলে গেছে। বোর্ড কর্তাদের ক্লাবগুলোকে শুধু মাঠের সুবিধা দেয়াই নয়, ক্রিকেটার নেয়ার ক্ষেত্রেও চাপ দেয়া হতো। মাফিয়ারা যে সমস্ত ক্লাবগুলো পরিচালনা করছে খুব পাওয়ারফুল লোকজন, তাদের এগেনস্টে কোনো কথা বলতে গেলে আপনার খেলা তো দূরের কথা, আপনার মানে আরো আদার্স অনেকগুলো ক্ষতি হতে পারে। ধরেই নেন যে আমি এই প্লেয়ারটাকে 2 লাখ টাকা দিয়ে খেলাবো, আপনি ওর সাথে 2 লাখ টাকায় কন্ট্রাক্ট করেন, আর না হলে আপনি ওরা নিয়েন না। আপনি কি করবেন? আপনার পাওয়ার আছে, আপনি একটা প্লেয়ারের ফোন দেবেন, এই আমার টিম তুমি খেলিও না ভাই, আমার তো অন্য টিমে কথা হয়েছে, এই কিসের অন্য টিমে কথা হয়েছে, তুমি এই টিমে খেলবে। আপনি 3rd ডিভিশনে যেতে পারবেন না, 2nd ডিভিশনে যেতে পারবেন না, 1st ডিভিশনে যেতে পারবেন না, প্রিমিয়ার লিগে যেতে পারবেন না। আপনাকে কোনো স্কোপই দেওয়া হবে না, কারণ প্রত্যেকটা জিনিস এখন সেটআপের উপর চলছে। এসব অনিয়মের শৃঙ্খল ভাঙতে সরাসরি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপ চেয়েছেন অসহায় এই ক্রিকেটার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। পরিমনির সংবাদ সম্মেলনের পরই নড়ে চড়ে বসেছে পুলিশ। ব্যবসায়ী নাসির সহ 6 জনকে আসামি করে ধর্ষণ, হত্যা চেষ্টা মামলা। বোট ক্লাবে অভিযান, সংসদেও আলোচনায় পরি। সিনোফার্ম ফাইজারের 12 লাখ ডোজ টিকা দেয়া শুরু আগামী সপ্তাহেই। লাগামহীন সংক্রমণে প্রকট আইসিইউ সংকট। রাজশাহীতে করোনা ও উপসর্গে 12 জনের মৃত্যু। এবং কিডনি ও লিভার জটিলতায় বারবার জ্বরে ভুগছেন বেগম জিয়া। দ্রুত উন্নত চিকিৎসার তাগিদ মির্জা ফখরুলের। জন্মদিন নিয়ে রিটকে কটাক্ষ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।